সুপ্রিয় ভিজিটর, আপনাকে জানাই সাদর সম্ভাষণ ও আন্তরিক শুভেচ্ছা। বিডি পাঠশালায় আরও একবার স্বাগত জানাই। আপনাদের সাথে আছি সি প্রোগ্রামিং এর হাতেখড়ি টিউটোরিয়াল সিরিজটি নিয়ে। শারীরিক অসুস্থতার কারণে অনাকাঙ্ক্ষিত দেরির জন্য আন্তরিক ক্ষমাপ্রার্থী। আজ আমাদের দ্বিতীয় পর্ব। পর্বটি শুরু করার আগে কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। দয়া করে আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন এবং রেগুলার কমেন্ট দিয়ে ভালো লাগা না লাগা বিষয়গুলো অথবা নতুন কী কী ফিচার আমাদের ওয়েবসাইটে দেখতে চান আমাদের জানাবেন। আমরা সে অনুসারে কাজ করার চেষ্টা করে যাব। আর আমাদের ওয়েবসাইট থেকে আপনি সরাসরি আমাদের ফেসবুক পেজটি লাইক করতে পারেন ফাইন্ড আস অন ফেসবুক নামক সেকশন থেকে। জাস্ট লাইক বাটনটিতে ক্লিক করতে হবে আপনি যখন ফেসবুকে লগ ইন করা থাকবেন সে অবস্থায়, অথবা বিডি পাঠশালা নামক এই লিঙ্কটিতে ক্লিক করে সরাসরি আমাদের পেজে চলে আসতে পারেন এবং সেখান থেকে লাইক করতে পারেন এবং আপনি কমেন্ট অথবা পেজের ফিচারগুলো উপভোগ করতে পারবেন। আর ইমেইলের মাধ্যমে নতুন নতুন টিউটোরিয়াল সম্পর্কে জানতে এখনই সাবস্ক্রাইব করুন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি প্রোভাইড করে। তাহলে আপনার ইমেইলে পৌঁছে যাবে তাৎক্ষণিক আপডেট যখনই নতুন কোনো টিউটোরিয়াল পোস্ট হবে। আর যেহেতু আমরা ফিডবার্নার ইমেল সাবস্ক্রিপশন সিস্টেম ব্যবহার করছি, তাই স্প্যামিংয়ের কোনো সম্ভাবনা নেই আর প্রাইভেসি 100% সিকিউর। জাস্ট আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস প্রোভাইড করে সাবস্ক্রাইবে ক্লিক করলেই ফিডবার্নার ইমেল সাবস্ক্রিপশন রিকোয়েস্ট আসবে, যেখানে আপনি এই ক্যাপচা ইমেজটি প্রোভাইড করে কমপ্লিট সাবস্ক্রিপশন রিকোয়েস্টে ক্লিক করলে একটি ভেরিফিকেশন ইমেল পাবেন আপনার প্রদানকৃত ইমেল অ্যাড্রেসে। সেখান থেকে আপনি যদি ভেরিফিকেশন লিঙ্ক কনফার্ম করেন তাহলে রেগুলার আপডেট পেয়ে যাবেন যখনই আমরা নতুন কোনো পোস্ট আপডেট করব। চলুন আমাদের দ্বিতীয় পর্ব শুরু করা যাক। সি প্রোগ্রামিং এর হাতে খড়ি দ্বিতীয় পর্বের আলোচ্য বিষয়গুলো হলো ডাটা টাইপস, ভেরিয়েবল এবং টোকেন। এই বিষয়গুলি আলোচনার আগে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই কম্পিউটার কিভাবে কাজ করে। কম্পিউটার তিনটি ধাপে তার সকল কাজগুলো করে থাকে। সর্বপ্রথম সে ইনপুট নেয় যে কোনো ইনপুট ডিভাইসের মাধ্যমে অথবা স্টোরেজ ডিভাইস থেকে, এবং সেই ইনপুটকে সে প্রসেস করে প্রসেসর এবং মেমোরির মাধ্যমে। প্রসেসকৃত আউটপুট তথা রেজাল্টকে সে আউটপুট ডিভাইস অথবা স্টোরেজ ডিভাইসে সেভ করে আউটপুট ডিভাইসের মাধ্যমে দেখায়, অথবা আউটপুটটিকে সে সরাসরি আবার আরেকটি ইনপুট হিসেবে ব্যবহার করে যাকে ফিডব্যাক বলা হয়। তো প্রসেস নামক ধাপে প্রসেসর সর্বপ্রথম ডাটাটিকে মেমোরিতে রেখে রেখে কাজগুলি করে, অর্থাৎ কম্পিউটারের যে কোনো ডাটা প্রথমে মেমোরিতে রেখে তারপর প্রসেস করা হয়। ভেরিয়েবল ভেরিয়েবল হলো এমন একটি উপাদান যা প্রোগ্রামে ডাটা নিয়ে কাজ করার জন্য ব্যবহার করা হয়। প্রোগ্রামের যে কোনো ডাটা ব্যবহারের পূর্বে তা অবশ্যই মেমোরিতে রাখতে হয়, যা কিছুক্ষণ আগে আমি বলেছি। মেমোরিতে রেখে রেখে এই প্রসেসগুলি করা হয়। মেমোরিতে রাখা ডাটাকে প্রোগ্রাম চলার সময় প্রয়োজন অনুসারে ব্যবহার করে। ভেরিয়েবলের প্রপার সংজ্ঞা যদি বলতে চাই তা হলো ভেরিয়েবল হলো আমাদের বা প্রোগ্রামের দেওয়া মেমোরির কয়েক বাইট এলাকার নাম। একটি উদাহরণ দিয়ে ব্যাপারটা আমরা আরও বিস্তারিতভাবে ক্লিয়ার করতে পারি। যদি ধরেন আমাদের কোনো ভেরিয়েবল নাই থাকতো প্রোগ্রামে, তাহলে কি হতো? আমাদের সরাসরি মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করতে হতো। আর মেমোরি ডাটাগুলোকে সেলুলার ফরম্যাটে রাখে, অর্থাৎ সেল আকারে পাশাপাশি রাখে। তো মেমোরি সেলগুলো, একটা মেমোরি যদি 100 মেগাবাইট হয় অনেকগুলো সেল হবে। তো সেল হিসেবে যদি আমরা ডাটাগুলিকে মনে রাখতে যাই অনেক কষ্ট, ডিফিকাল্ট। ধরুন মেমোরির 1234 অ্যাড্রেসে আমরা 5 রাখবো এবং 3422 অ্যাড্রেসে 6 রাখবো। তারপর এদের আমরা যোগ করব এবং যোগফল 3425 অ্যাড্রেসে রাখবো। আর একটু আগে যেহেতু বলেছি মেমোরি যদি খুব বড় হয় সেক্ষেত্রে কি অবস্থা হবে, এটা জাস্ট একটি সিম্পল দুটি সংখ্যার যোগ। আর এটা যদি হাজার হাজার সংখ্যার একটি ক্যালকুলেশন হয় আপনার অবশ্যই মনে রাখতে কষ্ট হবে, যা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। আর তার ফলে আমরা প্রোগ্রামিং করা রেখে পালাবো আর কি। তো এজন্যই ভেরিয়েবলের উৎপত্তি। ভেরিয়েবল হলো সেই মেমোরি সেলগুলোকে একটি নাম দিয়ে দেওয়া যা ইন্টারনালি প্রোগ্রাম
ওই মেমোরি অ্যাড্রেসগুলি নিয়ে কাজ করবে আমাদের। আর মেমোরি নিয়ে চিন্তা করতে হবে না, জাস্ট ভেরিয়েবলের নাম জানলেই চলবে এবং ভেরিয়েবল ব্যবহার করলেই চলবে। এই হলো ভেরিয়েবল। ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম। ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের ভেরিয়েবলটির ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হয়, তারপর একটি স্পেস দিয়ে ভেরিয়েবলটির নাম দিয়ে সেমিকলন দিয়ে স্টেটমেন্টটি শেষ করতে হয়। অর্থাৎ ভেরিয়েবলের ডাটা টাইপ, একটি স্পেস, ভেরিয়েবলের যে কোনো একটি নাম এবং সেমিকলন হলো ভেরিয়েবল ডিক্লেয়ারের নিয়ম। এখানে উদাহরণস্বরূপ দেখানো হয়েছে আইএনটি দিয়ে ডাটা টাইপ ইন্টিজার অর্থাৎ একটি পূর্ণ সংখ্যার ভেরিয়েবল, স্পেসের পর এ দিয়ে বোঝানো হয়েছে ভেরিয়েবলটির নাম এবং সেমিকলন দিয়ে আমরা স্টেটমেন্টটি শেষ করেছি। আর যদি আমাদের একই ধরনের যেমন ইন্টিজার টাইপের দুটো অথবা ততোধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, আমরা জাস্ট কমা ব্যবহার করে তাদের আলাদা করতে পারি পরস্পর থেকে এবং শেষ করতে পারি সেমিকলনের মাধ্যমে। আর আমরা যদি ভেরিয়েবল ডিক্লেয়ারের সময় ইনিশিয়াল কোনো ভ্যালু দিয়ে দিতে চাই, সেক্ষেত্রে আমরা একটি ইকুয়াল সাইন দিয়ে ভেরিয়েবলের ভ্যালু দিয়ে কমা দিয়ে তাদের সেপারেট করে লিখতে পারি। তো এটি হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম। কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ারের সময় আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে, যা অবশ্যই নিয়মের মধ্যেই পড়ে। ভেরিয়েবল লিখতে যে কোনো ক্যারেক্টার বা অক্ষর ব্যবহার করা যায়, তবে অবশ্যই মনে রাখতে হবে প্রথম অক্ষরটি কখনোই সংখ্যা হতে পারবে না। অর্থাৎ আমরা ভেরিয়েবলের নাম 1 2 3 এসব দিয়ে শুরু করতে পারবো না। ভেরিয়েবলের নামের মধ্যে কোনো খালি জায়গা থাকতে পারবে না, অর্থাৎ আমরা ভেরিয়েবলের নামের মধ্যে কোনো স্পেস দিতে পারবো না। যদি স্পেস হিসেবে অর্থাৎ রিডেবল কিছু করতে চাই, সেক্ষেত্রে আমাদের আন্ডারস্কোর দিয়ে সেটাকে লিখতে হবে। কোনো কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারবো না। কিওয়ার্ড কি জিনিস আমরা কিছুক্ষণ পরেই জানব। এবং সি হচ্ছে কেস সেন্সিটিভ, অর্থাৎ এখানে ছোট হাতের এ, স্মল লেটারের এ এবং ক্যাপিটাল লেটারের এর মধ্যে পার্থক্য রয়েছে। তো আমরা যদি একটা বড় হাতের এ দিয়ে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি আর একটি ছোট হাতের এ দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তারা কিন্তু সম্পূর্ণ দুটো ডিফারেন্ট ভ্যারিয়েবল হিসেবে পরিগণিত হবে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আর কি। ডাটা টাইপ। সি প্রোগ্রামিংয়ে বিভিন্ন ধরনের ডাটা নিয়ে কাজ করা হয়, যেমন পূর্ণ সংখ্যা, ইন্টিজার সংখ্যা পূর্ণ সংখ্যাকে বলা হয়, যেমন 100, 405, 405, -4 অথবা এগুলো হচ্ছে ইন্টিজার সংখ্যা। আর এদের ডাটা টাইপ হলো আইএনটি ইন্ট। আর আমি এখানে এই স্লাইডটিতে বাংলা ইউজ করেছি, সরাসরি আপনি বাংলা লিখতে পারবেন না, তো এই সংখ্যাগুলোকে আপনি ইংরেজিতে ধরে নেবেন দয়া করে। বাস্তব সংখ্যা বা প্রকৃত সংখ্যা অর্থাৎ ফ্র্যাকশনাল ভ্যালু থাকবে, নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে। তাদের ডাটা টাইপ হলো ফ্লোট, FLOAT, অথবা ডাবল। ফ্লোটের চেয়ে সে বড় সংখ্যা নিতে পারে। অক্ষর A through Z অথবা ছোট হাতের A through Z। বিভিন্ন সিম্বল যাকে আপনি ডিক্লেয়ার করতে পারবেন ডাটা টাইপ CHAR, চার অথবা কার অনেকে বলে থাকেন, এর মাধ্যমে, অথবা এদের মিলিত রূপ কাস্টম ডাটা টাইপ। আমরা ভবিষ্যতে এইসব বিষয় কাস্টম ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। মেমোরি রিপ্রেজেন্টেশন অর্থাৎ মেমোরিতে কতটুকু জায়গা এক একটি ভেরিয়েবল টাইপ নিয়ে থাকে। ক্যারেক্টার নিয়ে থাকে 1 বাইট, ইন্টিজার নিয়ে থাকে 2 বাইট, ফ্লোট নিয়ে থাকে 4 বাইট, ডাবল নিয়ে থাকে 8 বাইট। বিট এবং বাইট কি জিনিস? তো স্বভাবতই এই প্রশ্নটি মাথায় আসতে পারে, হয়তো অনেকেই আমরা জানি, আর যারা জানি না তাদের উদ্দেশ্য করে বলছি। বিট হলো ইলেকট্রনিক পালস, অর্থাৎ কম্পিউটারের যেহেতু একটি ইলেকট্রনিক ডিভাইস, সে সব কাজগুলি ইলেকট্রনিক পালসের মাধ্যমে করে, অর্থাৎ অন এবং অফ স্টেটের মাধ্যমে। সো বিট দিয়ে বোঝানো হয় 0 অথবা 1, অর্থাৎ 1 বিট সমান আমরা হয় 0 রাখতে পারবো অথবা 1 রাখতে পারবো। আর বাইট হলো কম্বিনেশন অফ বিটস, যেমন 1 বাইট সমান 8 বিট, 1 কিলোবাইট সমান 1024 বাইট, 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইট, 1 গিগাবাইট সমান 1024 মেগাবাইট। এভাবে আমরা চলতেই থাকবে। এখন টেরাবাইট পর্যন্ত রয়েছে আমাদের স্টোরেজ ডিভাইস। মডিফায়ার।
ভেরিয়েবলের ডাটা টাইপের কিছু মডিফায়ার রয়েছে, যেমন সাইন্ড, আনসাইন্ড, লং, শর্ট। তো এই মডিফায়ারগুলো দিয়ে ডাটার রেঞ্জকে বড় ছোট করা যায়। নোট স্বরূপ বলতে পারি, ইন্টিজার টাইপের উপরে সব ধরনের মডিফায়ার রয়েছে, ফ্লোটের কোনো এএনএসআই স্ট্যান্ডার্ড মডিফায়ার নাই, ডাবলের শুধুমাত্র শর্ট এবং লং মডিফায়ার আছে। আসুন আমরা দেখি কিভাবে মেমোরিতে ডাটা রাখা হয় সেলুলার ফরম্যাটে, পাশাপাশি যেটি আমাদের মডিফায়ার এবং ডাটা টাইপসের রেঞ্জ বুঝতে সহায়তা করবে। আমরা এই টেবলটিকে যদি একটি মেমোরি অ্যাড্রেসের সাথে তুলনা করি, এটি হচ্ছে একটি মেমোরি সেল, যার মাধ্যমে আমরা আমাদের ইন্টিজার টাইপের ডাটা বুঝিয়েছি। অর্থাৎ ইন্টিজার হলো 2 বাইট, 2 × 8 সমান 16 বিটের সমষ্টি, যা আমরা 16টি সেলের মাধ্যমে বুঝিয়েছি। আর ইন্টিজার অর্থাৎ যখন আমরা ইন্টিজার নয়, যে কোনো ভেরিয়েবলকে যখন মেমোরি সেলে রিপ্রেজেন্ট করি, তখন আমরা রাইট টু লেফটের দিকে অ্যাকচুয়ালি তাদের সংখ্যা দিয়ে তাদের সেলের অ্যাড্রেসগুলো ডিনোট করি। আর কম্পিউটারের ক্ষেত্রে ক্যালকুলেশন শুরু হয় 0 থেকে, অর্থাৎ 0 টু, আমরা যদি 16টি সেল বলি, 0 থেকে 15 দিয়ে বোঝানো হয়ে থাকে অ্যাকচুয়ালি। তো এখানেও ঠিক তাই করা হয়েছে। যেমন কম্পিউটারের ক্যালকুলেশনগুলি হয় 2^n আকারে। তো এখানে যেহেতু 16টি সেল রয়েছে, সেহেতু 2^n, যেহেতু 0 থেকে শুরু হবে, 2^15 পর্যন্ত আমরা যাব। সো 2^0 সমান 1, দেন 2^1 সমান 2, 4, এভাবে আমরা সংখ্যা দিয়ে প্রত্যেকটি সেলের একটি ভ্যালু বসিয়েছি। তো আরেকটি বিষয় খেয়াল করে দেখবেন, আমরা যদি আবার এইসব ভ্যালুকে কে সেল ভ্যালু বলি, অর্থাৎ এখানে 4 রয়েছে, তার আগের দুটি K-1 সেলের ভ্যালু যোগফলের চেয়ে 1 বেশি হবে। অর্থাৎ এখানে 4, যেমন এখানে 3 রয়েছে, তাই এখানে 4 হয়েছে, আর এখানে সবগুলো মিলে 7, তাই 8 হয়েছে। তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা এখানে 16,384 বুঝিয়েছি, তার আগের সবগুলি মিলে হবে 16,383, এইগুলি মিলে 16,383 হবে। আর মেমোরিতে যখনই আমরা বলেছি প্রত্যেকটা বাইট, প্রত্যেকটা বিট 0 অথবা 1, আমরা যদি এখানে 1 রাখি, তার মানে একটা 1 ভ্যালু প্লাস 1, তাহলে কি হলো 2+1, 2+1 অর্থাৎ 3। তো এর মাধ্যমে আমরা বুঝালাম 3, আমরা স্টোর করলাম 3। আর আমরা যদি সবগুলোকেই 1 করে দেই, তাহলে বুঝালাম 32,767। আর একটি বিট রেখে দিয়েছি যেটি সাইন বিট, যার মাধ্যমে পজিটিভ এবং নেগেটিভ সংখ্যা বোঝানো হয়। এখানে যদি 0 থাকে দেন সংখ্যাটি পজিটিভ, এবং এখানে যদি 1 থাকে দেন সংখ্যাটি নেগেটিভ। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি মেমোরি রিপ্রেজেন্টেশন। আমি ভবিষ্যতে মেমোরি রিপ্রেজেন্টেশনের উপরে আরও চমৎকার একটি টিউটোরিয়াল আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। চলুন ফিরে যাই মডিফায়ারে। মডিফায়ার নিয়ে একটু পরে আবার আলোচনা করব। ডাটা টাইপের রেঞ্জ কিছুক্ষণ আগে আমি বলেছি, যেমন ইন্টিজারের ক্ষেত্রে 32,767 আর নেগেটিভ 32,768, আর মাঝখানে 0 রয়েছে অবশ্যই। এই ভ্যালু অর্থাৎ 16 বিট দিয়ে আমরা 2 বাইট ইন্টিজার দিয়ে এটা বোঝাতে পারি। এখানে আমরা শর্ট মডিফায়ারটি ব্যবহার করেছি। শর্ট মডিফায়ার অ্যাকচুয়ালি নর্মাল ইন্টিজার এর সমানই, অর্থাৎ ইন্টিজার হচ্ছে 2 বাইট, তবে ইন্টিজারকে আবার 4 বার দিয়েও কিছু কিছু কম্পাইলার ডিনোট করে, মডার্ন কম্পাইলার, যেটি অবশ্যই এনএসআই স্ট্যান্ডার্ড। তাই ঘাবড়াবার কোনো কারণ নেই। 2 বাইট অথবা 4 বাইট আপনার কম্পাইলার উপর ডিপেন্ড করে ইন্টিজারের রিপ্রেজেন্টেশন হবে। আর আনসাইন্ড দিয়ে বোঝানো হচ্ছে আনসাইন্ড, অর্থাৎ কিছুক্ষণ আগে আমি বলেছিলাম সাইন বিট, খেয়াল আছে তো? সাইন বিটটাকে যদি আমরা ডাটা হিসেবে ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা সাইন বিটটাকে যদি ইউজ করি, তাহলে কি হবে? তাহলে আমরা 0 টু
65,535 অর্থাৎ নেগেটিভ ভ্যালু বাদ দিয়ে আমরা পজিটিভ ভ্যালুকে ব্যবহার করতে পারবো। আনসাইন্ড ইন্ট অর্থাৎ যদি এটাকে 32 বিটের ইন্টিজার হিসেবে কল্পনা করেন সেক্ষেত্রে রেঞ্জটা এমন হবে। আর সাইন ক্যারেক্টার 128 যেহেতু 8 বিট, 127 মাইনাস 128 থেকে 127, মাঝখানে জিরো অবশ্যই রয়েছে। আর আনসাইড হলে 0255। ফ্লোট ডাবল, লং ডাবল একটু ডিফারেন্ট, তাদের রেঞ্জ আপনারা দেখে নেবেন। আমি ভবিষ্যতে যখন মেমোরি রিপ্রেজেন্টেশনের উপরে কোনো স্লাইড করব, অর্থাৎ টিউটোরিয়াল করব, তখন অবশ্যই এই মেমোরি রিপ্রেজেন্টেশন আরও বিস্তারিত আলোচনা করা হবে। টোকেন সি ল্যাঙ্গুয়েজে 6 ধরনের টোকেন রয়েছে, যেমন কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, কনস্ট্যান্ট, স্ট্রিং কনস্ট্যান্ট, অপারেটর এবং এক্সপ্রেশন, পাঞ্চুয়েটর। কিওয়ার্ড হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের সংরক্ষিত কিছু বিষয় যেগুলি আমরা আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে ভেরিয়েবলের নাম হিসেবে অন্য কোনোভাবে ব্যবহার করতে পারবো না। এগুলি রেস্ট্রিক্টেড এবং শুধুমাত্র সি ল্যাঙ্গুয়েজের নিজস্ব ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধ। আইডেন্টিফায়ার প্রোগ্রামে কোনো কিছুকে ভেরিয়েবল, পয়েন্টার, অ্যারে, ফাংশন ইত্যাদি আমরা যে নামগুলি দিয়ে থাকি, অর্থাৎ প্রোগ্রামে কোনো কিছুর দেয়া যে কোনো নামকে তার আইডেন্টিফায়ার বলা হয়। উদাহরণস্বরূপ ইন্টিজার এরিয়া, ইন্ট দিয়ে তার ডাটা টাইপ এরিয়া হচ্ছে তার আইডেন্টিফায়ার অর্থাৎ তার নাম। কনস্ট্যান্ট ধ্রুবক, যার মান প্রোগ্রামে সবসময় একই থাকে। কনস্ট্যান্টকে দুভাবে ডিক্লেয়ার করা যায়। হ্যাশ ডিফাইন, হ্যাশ দিয়ে বোঝানো হয় প্রি প্রসেসর, সি এর ভাষায় প্রি প্রসেসর ডিরেক্টিভ। হ্যাশ ডিফাইন হচ্ছে একটি কিওয়ার্ড বলতে পারেন। তারপরে নেক্সট পার্টটি হলো নাম, অর্থাৎ কনস্ট্যান্টটির নাম এবং তার ভ্যালিউ, অথবা কনস্ট, সিওএনএসটি কনস্ট, দেন কনস্ট কিওয়ার্ডের মাধ্যমে কনস্ট, তারপরে ডাটা টাইপ, ভেরিয়েবল নেম এবং তার ভ্যালিউ, এইভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি। স্ট্রিং কনস্ট্যান্ট একটি স্ট্রিং যার ভ্যালু সম্পূর্ণ প্রোগ্রামে পরিবর্তিত হয় না, অর্থাৎ পরিবর্তন করা হয় না। প্রোগ্রামে যখন এক বা একাধিক ক্যারেক্টারকে ডাবল কোটেশনের মধ্যে লেখা হয় তখন কম্পাইলার একে একটা টোকেন হিসেবে নেয় এবং একে তখন স্ট্রিং কনস্ট্যান্ট বলে। অপারেটর এবং এক্সপ্রেশন। অপারেটর হলো কিছু প্রতীক যারা এক বা একাধিক অপারেন্টস বা এক্সপ্রেশন গ্রহণ করে এবং অ্যারিথমেটিক বা লজিক্যাল কম্পিউটেশন করে। অপারেন্টস হলো ভ্যারিয়েবল অথবা এক্সপ্রেশন যাদের অপারেটর এর সাথে ব্যবহার করা হয় এক্সপ্রেশন ইভ্যালুয়েশনের জন্য। অপারেন্টস এবং অপারেটরের কম্বিনেশনই হলো এক একটা এক্সপ্রেশন। উদাহরণস্বরূপ বলা যায় এ এবং বি যোগ করছি আমরা, অর্থাৎ এ প্লাস বি ইকুয়াল সি। এখানে এ বি সি হলো অপারেন্টস, প্লাস ইকুয়াল হলো অপারেটর, আর পুরোটি হলো একটি এক্সপ্রেশন। পাংচুয়েটর প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন বন্ধনী, সেমিকলন, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন ইত্যাদিকে পাঞ্চুয়েটর টোকেন বলা হয়। আসুন এই বিষয়গুলো আমরা এখন একটি প্রোগ্রাম লেখার মাধ্যমে দেখি। প্রথমে কোড ব্লকস রান করি। ফাইল মেনু থেকে নিউ প্রজেক্ট, একটি নতুন প্রজেক্ট নিব, কনসোল অ্যাপ্লিকেশন। নেক্সট থেকে সি, প্রজেক্টের একটি নাম সেকেন্ড প্রজেক্ট দিলাম এবং ফোল্ডার যেখানে আপনি প্রজেক্টটি রাখবেন, আমি এর আগে টিউটোরিয়াল পর্বটিতে সি প্রোগ্রামিংয়ে হাতে খড়ি ডেস্কটপে একটি ফোল্ডার করেছি, তো সেখানে রাখছি আপাতত। নেক্সট কম্পাইলার হিসেবে এই সেটিং থাকবে, ফিনিশ। তো প্রজেক্ট প্যান থেকে মেইন ফাইলটি ওপেন করলাম। কোড ব্লকসে বাই ডিফল্ট এই লেখাগুলি খুবই ছোট আকারে আসে, অর্থাৎ কোড এডিটরের লেখাগুলি। আপনি যদি চান এটাকে বড় করতে পারেন, অর্থাৎ জুম করে নিতে পারেন দেখার সুবিধার্থে। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে স্ক্রল বাটন মাউসের উপর নিচ করলেই এটাকে মোটামুটি বড় ছোট করা যাবে। তো আমি একটু বড় করেই রাখলাম যাতে বুঝতে সুবিধা হয়, জুম করে রাখলাম আর কি। তো প্রথমে আমি পুরো কোডগুলো ডিলিট করে দিচ্ছি বাই ডিফল্ট টেমপ্লেটটি।
আমি চাই আপনারা টাইপ করে করে শিখুন, যাতে আপনারা প্রত্যেকটি লাইন বুঝতে পারেন এবং খুব তাড়াতাড়ি সি প্রোগ্রামিং আয়ত্তে নিয়ে আসতে পারেন। তাই প্রাথমিক অবস্থায় টাইপ করে করে শেখাটাকেই রেকমেন্ড করছি। আজ আমরা একটু ডিটেলস আলোচনা করব, অর্থাৎ এই একটি প্রোগ্রাম কিভাবে লিখতে হয় আর কোন লাইন কি কি কাজে আমরা ব্যবহার করি। তো এই জিনিসগুলো আমরা আজকে একটু আলোচনা করব। তো প্রথমেই আমি লিখছি, ওকে, এই লাইনটিতে আমি লিখলাম, একটি হ্যাশ চিহ্ন দিলাম, দেন ইনক্লুড stdio.h। এই হ্যাশ দিয়ে বোঝানো হচ্ছে প্রি প্রসেসর ডাইরেক্টিভ অথবা ডিরেক্টিভ, যাই বলুন না কেন, প্রি প্রসেসর ডিরেক্টিভ ইনক্লুড। এইটি দিয়ে আমি বোঝাতে চেয়েছি এই প্রি প্রসেসর ডিরেক্টিভ কাজ করে প্রোগ্রাম আমাদের লেখা কোডগুলি রান হওয়ার আগে এটা কাজ করে, এই জন্য এর নাম প্রি প্রসেসর অর্থাৎ প্রি প্রসেসড। তো প্রথমে ইনক্লুড করো stdio.h, এই stdio.h নামক হেডার ফাইলটি সে প্রোগ্রামে প্রথমেই ইনক্লুড করবে, যার মধ্যে আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশন যা অলরেডি তৈরি করা আছে সি প্রোগ্রামিংয়ে, আমরা ওই ফাংশনগুলো ব্যবহার করতে পারবো। প্রত্যেকটি সি প্রোগ্রামিং একটি মেইন ফাংশন থাকে। তো ইন্ট মেইন দিয়ে আমি একটি মেইন ফাংশনটিকেই ডিক্লেয়ার করলাম। মেইন ফাংশনটি ইন্টিজার টাইপের একটি ভ্যালু রিটার্ন করবে। এটা গুড প্র্যাকটিস, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যে আপনি ইন্টিজার টাইপের অথবা একটা ভ্যালু রিটার্ন করে এরকমই একটি মেইন ফাংশন ডিক্লেয়ার করেন। তাই ইন্টিজার দিলাম এবং রিটার্ন স্বরূপ বাই ডিফল্ট, এখন লিখছি না, পরে লিখব। তো এইবার আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় আমরা জেনেছি। ভেরিয়েবল ডিক্লেয়ার প্রথমে লিখতে হয় ডাটা টাইপ, দেন ভেরিয়েবল নেম, দেন একটা সেমিকলন। তো আসুন ভেরিয়েবল ডিক্লেয়ার করি। ইন্টিজার, আমরা নাম্বার নেব, নট ফ্র্যাকশনাল নাম্বার, দুটো নাম্বার নেব। তো ইন্টিজার এ, এ, বি এবং আমি সাম নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, অর্থাৎ এ যোগ বি এই দুটোকে আমরা সাম ভেরিয়েবলে রাখবো। এখন এই অবস্থায় যদি আমি প্রোগ্রামটিকে রান করি কি হয় দেখা যাক। বলছে ডাটা টাইপ, এখানে ইরর দেখুন, 5 নম্বর লাইনে ইরর, ডাটা টাইপ আনডিক্লেয়ার্ড ফার্স্ট ইউজ ইন দিস ফাংশন, অর্থাৎ ডাটা টাইপকে ডিক্লেয়ার করা হয়নি। এটা অ্যাকচুয়ালি সি এর কোনো সিনট্যাক্সও না, তো এটা জাস্ট আমরা বোঝার জন্য লিখেছি। তো এই লাইনটাকে আমি প্রোগ্রামে ব্যবহার করব না, জাস্ট কমেন্ট হিসেবে আপনাদের রেফারেন্স স্বরূপ রাখতে চাই। তো কমেন্ট করার সিস্টেম হলো দুটো ফরওয়ার্ড স্ল্যাশ দিলে এটা সিঙ্গেল লাইন কমেন্ট হয়। আর কমেন্ট ব্যবহৃত হয় প্রোগ্রামের বিভিন্ন ব্লকগুলোকে আরও প্রোগ্রামারের জন্য রিডেবল করার জন্য, যেই লাইনগুলি শুধুমাত্র কোডেই থাকবে, তবে এক্সিকিউটের হওয়ার সময় এগুলি আর এক্সিকিউট, অর্থাৎ যখন প্রোগ্রামটা রান করবো তখন এই লাইনগুলি এক্সিকিউট হবে না। এটা জাস্ট ফর দ্য রেফারেন্স অফ এ প্রোগ্রামার ব্যবহার হয়। তো কমেন্ট করে রাখলাম। এখন দেখি এটি কি রান করে, সমস্যা দেখাচ্ছে না, আর সে রিটার্ন করলো না কোনো কিছুই, অর্থাৎ কিছুই দেখালো না, বিকজ এই প্রোগ্রামের কোনো ফাংশনালিটি নাই এখনো কাজ করার। যাই যাই হোক, তো এতে আমি 5 রাখলাম, দেন বিতে আমি 6 রাখলাম এবং সাম নামক ভেরিয়েবলে এ এবং বি কে যোগ করলাম। এখন আসুন আমরা এই সাম ভেরিয়েবলের ভ্যালু কিভাবে আউটপুট স্বরূপ দেখাবো আর কি আমাদের কনসোল অ্যাপ্লিকেশনের স্ক্রিনটিতে। সেজন্য আমরা একটি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের একটি ফাংশন ইউজ করব, প্রিন্ট ফাংশন, প্রিন্ট এফ, যার
প্রিন্টএফ লিখে দেন একটা ফাংশন প্যারামিটার দিতে হয়, যেটি ডাবল সিঙ্গেল কোট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকে, এবং ডাবল কোটেশনের মধ্যে একটি ফরম্যাট স্পেসিফায়ার দিতে হয় পার্সেন্ট দেন ফরম্যাট, অর্থাৎ এটা কি টাইপসের ভ্যারিয়েবল। যেহেতু এটি একটি ইন্টিজার আমি আই ব্যবহার করতে পারি, এবং যেহেতু এটি একটি ডেসিমাল ইন্টিজার সেজন্য আমি ডি ব্যবহার করতে পারি। মোস্ট অফ দ্য কেস আমরা ডি ইউজ করি, তো আমি ডি দিলাম। দেন একটি কমা হবে, অর্থাৎ আমার ফরম্যাট স্পেসিফায়ার পার্ট শেষ। দেন কমা দিয়ে আমি বুঝাবো কোন ভ্যারিয়েবলটি আমি দেখাতে চাই, যেমন সাম। সো সাম নামক ভেরিয়েবলটি দেখালাম, এবং শেষ করলাম স্টেটমেন্টটি একটি সেমিকলন দিয়ে। আসুন দেখি এই প্রোগ্রামটি কি আমাদের রিটার্ন করে। রিটার্ন করলো 11, অর্থাৎ আমাদের যোগফলটি সে রিটার্ন করলো। ওকে, খেয়াল করে দেখবেন। এবার আসুন আমরা ডাটা টাইপ কি দেখলাম, ইন্টিজার, এবং ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় দেখলাম। তো অপারেটর এবং এক্সপ্রেশন, এখানে প্লাসটি হচ্ছে একটি অপারেটর, ইকুয়াল একটি অপারেটর, এ এবং বি হচ্ছে অপারেন্ডস, এবং এই টোটাল লাইনটি এটাকে বলা হবে একটি এক্সপ্রেশন। তো আসুন আমরা একটি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি, কনস্ট্যান্ট ভ্যালু, অর্থাৎ যা প্রোগ্রামের সম্পূর্ণ এক্সিকিউশনের সময় ধ্রুবক হিসেবেই থাকবে, চেঞ্জ হবে না। তো আমরা ডিফাইন নামক কিওয়ার্ডটা দিয়ে একটি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব, ডিফাইন পাই 3.14159। তো কনস্ট্যান্ট ডিক্লেয়ারের সিনট্যাক্স হলো ডিফাইন দেন কনস্ট্যান্টটির নাম, কনস্ট্যান্ট নেম, দেন কনস্ট্যান্ট ভ্যালু। এটা হচ্ছে কনস্ট্যান্ট ডিক্লেয়ারের নিয়ম। আর মনে রাখবেন, যখন আমরা কনস্ট্যান্ট অর্থাৎ প্রি প্রসেসর ইউজ করে যে কোনো কিছুই ডিক্লেয়ার করি না কেন, তখন আমাদের লাস্টে স্টেটমেন্ট শেষ করতে সেমিকলন দিতে হয় না। এ কারণে আমি প্রথম লাইনটি এবং দ্বিতীয় লাইনটিতে কোনো সেমিকলন ব্যবহার করিনি। আর আমরা চাইলে কনস্ট্যান্টটি কনস্ট কিওয়ার্ড দিয়েই করতে পারতাম। সেক্ষেত্রে এমন হতো, কনস্ট ডাটা টাইপ দেন ভ্যালিউ। ডাটা টাইপ অবশ্যই এখানে ফ্লোট হতে হবে, পাই ভ্যালিউ 3.14159, দেন অবশ্যই সেমিকলন, যেহেতু এটি প্রি প্রসেসর স্টাইলে করা হয়নি। ওকে, তো আসুন কনস্ট্যান্ট কিভাবে ব্যবহার করতে হয় দেখি। আমি এই মেথডটি ব্যবহার করছি না, এই মেথডটি খুব একটা ব্যবহৃত হয় না। তো আসুন একটি কনস্ট্যান্ট, অর্থাৎ আমি এখন একটি এরিয়া বের করব, একটি সার্কেলের এরিয়া হয় পাই আর স্কোয়ার এইচ এরিয়া। তো এরিয়া ভেরিয়েবলটি হতে হবে ফ্লোট, পাই আর স্কোয়ার এইচ, পাই 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 লিখে দিলাম পাই, যেহেতু এটি আমরা ডিক্লেয়ার করেছি কনস্ট্যান্ট। আর স্কোয়ার, তো আমাদের একটি রেডিয়াস লাগবে, রেডিয়াসকেও আমি ফ্লোটেই ডিক্লেয়ার করছি। আপাতত আমি ইনপুট নিচ্ছি না, যাই হোক, অর্থাৎ কিবোর্ড থেকে ইনপুট নিচ্ছি না, জাস্ট প্রোগ্রামে দিয়ে দিচ্ছি। আমরা নেক্সট টিউটোরিয়াল পর্বে আমরা ইনপুট আউটপুট নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেন রেডিয়াস ইনটু রেডিয়াস, যেহেতু স্কোয়ার। ওকে ওকে ফাইন। এখন প্রিন্টএফ ফাংশনে আমি চাইলে কিন্তু আমার ইচ্ছে মতো যে কোনো লেখার সাথে সাথে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে পারি। অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে আমি লিখছি দিস সার্কেলস radius is পার্সেন্ট, যেহেতু ফ্লোট এফ,
দেন অবশ্যই আমার ফরম্যাট স্পেসিফায়ার অথবা লিখার পার্টটুকু শেষ। এখন আমার যেহেতু এখানে আমি ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করেছি, তাই আমাকে অবশ্যই একটি ভেরিয়েবল দেখিয়ে দেখিয়ে দিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি এরিয়া, সে এরিয়ার ভ্যালুটাকে প্রিন্ট করবে। সো এটা হচ্ছে ডিক্লেয়ার হয়ে গেল। দেখেছেন আমাদের প্রোগ্রামটি কাজ করেছে। তো এখন এভাবে কাজ করে। তো আমি একটি আর একটু রিডেবল করার জন্য একটি স্পেশাল সিম্বল অথবা ক্যারেক্টার ব্যবহার করছি, অর্থাৎ ব্যাকওয়ার্ড স্ল্যাশ ব্যাকস্ল্যাশ এন, এটাকে বলা হয় এসকেপ সিকোয়েন্স। এর মাধ্যমে বোঝানো হয়েছে নিউ লাইন, অর্থাৎ প্রথমে একটি এন্টার দিলে যে ইফেক্টটি হয়, অর্থাৎ একটি নতুন লাইন তৈরি হয়, সে একটি নতুন লাইন তৈরি করে দেন আমাদের আউটপুটটাকে দেখাবে, যার ফলে এই প্রিন্ট এফ এর সামেশ আর এই এরিয়াটা দুটো ভিন্ন ভিন্ন লাইনে আমরা দেখতে পারবো। তো এটি হচ্ছে একটি স্কেপ সিকোয়েন্স। আমরা আরও স্কেপ সিকোয়েন্স সম্পর্কে ভবিষ্যতে জানবো। তো আবার একটু রান করে দেখি। বুঝতে পেরেছেন নিশ্চয়ই। ওকে, যেহেতু আমি মেইন ফাংশনটিকে ইন্টিজার টাইপ দিয়েছি, তো মেইন ফাংশনটি অবশেষ সবার শেষে একটি ভ্যালু রিটার্ন করা উচিত। যদিও ভ্যালু রিটার্ন না করলেও সে কাজ করবে, তবে প্রপার অর্থাৎ গুড প্র্যাকটিস হলো একটি ভ্যালু রিটার্ন করা। আমি যদি জিরো রিটার্ন করে দিলাম, অর্থাৎ সে একটি ভ্যালু রিটার্ন করলো জিরো, অর্থাৎ এই প্রসেস থেকে জিরো আউটপুট আসলো। তো যার ফলে প্রোগ্রামটি এনএসআই স্ট্যান্ডার্ড হয়ে গেল। তো এটি একটি সিম্পল প্রোগ্রাম আমরা আমাদের কাজের জন্য ব্যবহার করলাম। তো আসুন, যদি আমি পায়ের মান কেন আমরা কনস্ট্যান্ট ব্যবহার করব, যদি পায়ের মানটি 1000 জায়গায় ব্যবহার হতো এবং আমরা চাইতাম 34.1416 ব্যবহার করতে, সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে আমাদের 1000টি লাইনে এই চেঞ্জটি করতে হতো। তবে থ্যাঙ্কস টু দ্য প্রোগ্রামিং অর্থাৎ কনস্ট্যান্ট কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করার কারণে আমি যদি একবার এইখানে মানটা চেঞ্জ করি, সাপোজ যদি এটা পায়ের মান না, আমি 6 দিলাম, তো এখানে যদি একবার চেঞ্জ করি, সেক্ষেত্রে পুরো প্রোগ্রামেই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। যার এক্সাম্পল স্বরূপ এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। তো এই হচ্ছে আহ, আমাদের এই টিউটোরিয়ালের বিষয়গুলো, যেমন কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, কিভাবে অপারেটর এবং এক্সপ্রেশন দিয়ে কিভাবে আমরা প্রোগ্রামে কাজ করতে পারি, অপারেন্টস কি, অপারেটর কি, টোটাল এক্সপ্রেশনটা কি, প্রিন্টএফ নামক একটি আউটপুট ফাংশন দেখলাম আমরা, এবং ফরম্যাট স্পেসিফায়ার দেখলাম। দেন কিভাবে প্রিন্টএফ এর মধ্যে আমাদের নিজের লেখা কোনো ইনস্ট্রাকশন অথবা আউটপুট দেখাতে পারি উইথ ডাটা, সেটাও দেখলাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। প্রাথমিক অবস্থাতে একটু কঠিন লাগতে পারে অথবা একটু বোরিংও লাগতে পারে, তবে আমি আশা করব আপনারা আমার সাথেই থাকবেন, অর্থাৎ আপনারা ধৈর্য হারাবেন না। আস্তে আস্তে প্রোগ্রামিং সহজ হয়ে যাবে, এবং প্রোগ্রামিং খুবই মজার একটি জিনিস যখন আপনি বুঝতে পারবেন। তো আমাদের সাথেই থাকুন। আর এই স্ক্রিন কাজটি অর্থাৎ টিউটোরিয়ালটি যখন করছি, তখনও আমি এখনও আমার শরীরে জ্বর আছে, তো আমার জন্য দোয়া করবেন। হোপফুলি নেক্সট টিউটোরিয়ালগুলি আরো ভালো করে উপহার দেওয়ার চেষ্টা করব। যদি সুস্থ হতে পারি আরো ভালো চেষ্টা করে যাব আর কি আপনাদের ভালো কিছু উপহার দিতে। সো আমাদের সাথেই থাকুন। নেক্সট টিউটোরিয়ালটিতে হাজির হব ইনপুট আউটপুট এবং অপারেটর অ্যান্ড এক্সপ্রেশন নিয়ে। সেই পর্যন্তই সে পর্যন্ত আপাতত বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।